ফ্যাসিবাদী শাসন আমলে ছিল এরকম কেউ কেউ বলেন, আর সেই সময় কিন্তু এত বিচারহীনতা ছিল না। সেই সময় জামিন শুনানি হয় নাই, কেউ জামিন পান নাই, জামিন পেয়ে ইয়া থেকে বের হন নাই, এরকম না। তবে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে রাজনৈতিক কর্মীদের নামে, এবং অন্যায় মামলা দেওয়া হয়েছে, ঢালাও মামলা দেওয়া হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, গ্রেপ্তার বাণিজ্য হয়েছে, এগুলো তো হয়েছে। কিন্তু সেখান থেকে আমরা তাহলে কি করলাম? আমরা কিছুই তো অতিক্রম করতে পারলাম না। এখন তালিকা ধরে তো আপনার কাউকে গ্রেপ্তার করার যদি সিদ্ধান্ত হয়ে থাকে, সেটাও তো অন্যায়। সমীক্ষা থেকে জানা গেছে যে 28% মানুষ এখন দারিদ্র সীমার নিচে, এবং আরো 18% মানুষ আগামী 2-3 মাসের মধ্যে দারিদ্র সীমার নিচে চলে যাবে। একটা দেশে যদি 45% মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায়, তারা যদি 2 বেলা ভাত খেতে না পারে, তারা যদি তাদের উদরপূর্তি করতে না পারে, তারা যদি শান্তিতে ঘুমাতে না পারে, সেই দেশে আপনি কি শৃঙ্খলা রাখবেন? কোনোভাবেই তো আপনার সামাজিক শৃঙ্খলা রক্ষা করা যায় না। মানুষ এসব নিয়ে পাচার করে দিত, আর এখন তো 20 কোটি টাকা বা 10 কোটি টাকাও লোন দেওয়া হচ্ছে না, তাহলে আর কি পাচার করবে? পাচার করার সুযোগ নেই। আপনি ওইটা মানে আপনি ওই অর্থনৈতিক ক্ষেত্রে আ- আমরা খুব দুর্বল অবস্থা আছি। আমাদের ইনভেস্টমেন্ট নাই, বিদেশি ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছিল সেটাও নাই। সম্পর্কে তো অনেক যদি কিন্তু এসব ছিল, এবং এখনো যে নাই সেটা বলা যাবে না। ডক্টর ইউনূস সাহেব গত 5ই আগস্ট একটা পরিষ্কার স্ট্যান্ড নিয়েছেন, তার ব্যক্তিগত স্ট্যান্ড অথবা উপদেষ্টা পরিষদের স্ট্যান্ড হিসেবে আপনি দেখতে পারেন, যে দেশে একটা নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে, যেটা ডিসেম্বরে করার জন্য সবচেয়ে বড় দল এখন যেটা বাংলাদেশে, বিএনপির পক্ষ থেকে বেশ দাবি ছিল, চাপ ছিল, এবং বিএনপিও এটা মেনে নিয়েছে। এবং উনি ঘোষণায় বলেছিলেন, রাষ্ট্রীয় ভাষণে বলেছিলেন যে পরের দিন তার অফিস থেকে নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করা হবে, এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে নির্বাচন কমিশন একটা রোড ম্যাপ দিয়েছেন, কবে তারা কি করবেন, এবং সেখানে ভোটার তালিকা কবে ফাইনাল হবে, সেখানে কেন্দ্রগুলো কবে ফাইনাল হবে, আপনার যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন তাদের বিষয়গুলো কখন ফাইনাল হবে, আপনার অন্যান্য ইস্যু, নির্বাচনের এলাকা কবে সুনির্দিষ্টভাবে ফাইনাল করা হবে, এবং কবে নাগাদ ডিসেম্বরের প্রথমার্ধে আপনি নির্বাচন শিডিউল ঘোষণা করা হবে। তো এই ম্যাপটা, রোড ম্যাপটা আমরা পেয়েছি, বাট নির্বাচনের শিডিউল ঘোষণা না করা পর্যন্ত তার নির্বাচন কবে হচ্ছে এটা আমরা জানি না। এবং এর মাঝখানে যে আপনি যেটা বললেন, এনসিপি বলেছেন তারা এই সংবিধান সংশোধন না হলে, বা ওই যে যে সনদ হবে সেটাকে যদি সংবিধানের উপরে না দেওয়া হয়, সেটা যদি আইনগত ভিত্তি না দেওয়া হয়, এবং পিআর যদি না হয়, তাহলে তারা নির্বাচনে যাবেন না। জামাতে ইসলামও সে ধরনের কথা বলেন, ইসলামী দলগুলো সে ধরনের কথা বলেন। এখন দেখেন, দেশে তো আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, সুযোগ না থাকে, তাহলে তো আওয়ামী লীগ নাই। এরপরে বিএনপি আছে, এবং এই দেশের এই যে 3-4টা বড় দল আছে, তারাও যদি নির্বাচনে না থাকেন, তাহলে কেমন নির্বাচন হবে? তো তখন এই জিনিসটা যখন মাথার মধ্যে আসে, নাগরিকরা তখন চিন্তা করেন যে আসলেই নির্বাচন হবে কিনা। হুম, জি, হ্যাঁ হ্যাঁ, আর কিছু আছে? না না, কিছু শোনা নেই। মানে এটাই আর কি, গণপরিষদ যেহেতু সংবিধান, ওরা আসলে সংবিধান না, সংবিধান বাদে না, দিতে চায়। গণপরিষদ তো আমাদের, ওটা তো প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আমাদেরকে যে সরকার থেকে যে রিকোয়েস্ট লেটার পাঠানো হয়েছে, সেখানে একটা পার্লামেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে। সুতরাং তারা গণপরিষদ নির্বাচন তো করছেন না, এবং পিআর পদ্ধতিতে তারা নির্বাচনে এই রোড ম্যাপ ঘোষণা করেন নাই। সুতরাং ওই যে পিআর এবং গণপরিষদ, সংবিধান সংশোধন, এগুলো নির্বাচন কমিশনের মাথায় নাই এখন, মানে ওনারা এটা নেন নেই মাথায়। তারা তাদের মতো করে পার্লামেন্ট নির্বাচনের জন্য যে রোড ম্যাপ সেটা ঘোষণা করেছেন, এবং এই রোড ম্যাপ নিয়ে কেউ কেউ সন্তুষ্ট, কেউ কেউ আবার অসন্তুষ্ট হতে পারেন। আমরা দেখি রোড ম্যাপের পরে তো আসলে আসল কাজ তো হলো নির্বাচনের শিডিউল ঘোষণা করা, এবং একটা ভালো নির্বাচন করা, সেগুলোই তো আসল কাজ। সেগুলো বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করার জন্য, সেই চ্যালেঞ্জ গুলো উত্তরণের জন্য তো আপনার অনেক কাজ আছে। আপনার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট পরিমাণ উন্নতি করতে হবে, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছতে হবে যে তারা নির্বাচনের সময় তারা সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। আমাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা ভালো নির্বাচন চান, এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। সেসব কাজ করলেই তখন আমরা বুঝতে পারবো যে আসলে নির্বাচন কেমন হবে, কখন হবে, কি অবস্থায় হবে। আমরা শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মঞ্চ ৭১ বলি, আর আজকে মঞ্জুরুল আলম পান্না মনে হয়, ওনার কয়েকদিন থেকে আমরা শুনতেছিলাম যে ওনাকে গ্রেপ্তার করা হবে। বিশেষ করে ডক্টর কলিমুল্লাহকে যখন গ্রেপ্তার করা হলো, তখন বেশ কিছু নাম আসছিল, মঞ্জুরুল আলম পান্না, তারপরে মাসুদ কামাল,
তো মাঝে, মাঝে আপনার নামটাও আমরা দেখি। তো এরকম তালিকা করার কিনা যে বাংলাদেশে যারা সরকারের বিপক্ষে কথা বলবে, মানে সরকারের বিপক্ষে কথা বলার যারা একটু বিপক্ষে যায় আরকি, তাদের ব্যাপারে একদম টার্গেট করা। তো এই ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই, এবং মঞ্চ ৭১ এ যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে আপনারা সংক্ষেপে যদি একটু বলেন যে আসলে এটা আমাদের কি ধরনের বার্তা দিচ্ছে? এই যে টার্গেট করে নামগুলো এবং মঞ্চ না, মঞ্চ ৭১ এর যে একাত্তরের যে যা করা হয়েছে তাদের একটা আলোচনা বা গোল টেবিল বৈঠক ভণ্ডুল করার জন্য সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং নিন্দনীয়। এবং এখানে সরকারকে দায় নিতে হবে এবং এই ব্যাপারে সরকারকে বিচারিক ব্যবস্থায় যেতে হবে, তদন্ত করতে হবে এবং বিচার করতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রেও সে একই কথা। যখনই এই ধরনের মব হবে, যখনই অন্যায় হবে, অন্যায্য ব্যবহার হবে, যখন কারো উপর আক্রমণ হবে, সেটা তো আইনগত সহায়তা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব, তাদেরকে সহায়তা করা এবং তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া। এখন ধরেন যে এই যে তালিকা করা হয়, তালিকা হতে পারে আপনি কাউকে পছন্দ করলেন না, তাকে নিয়ে যাবেন, গ্রেপ্তার করবেন, তারপর দিনের পর দিন জেলখানে থাকবেন। যেমন আমাদের দেশে তো এখন বিচার বলে কিছু নাই। এটা ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, উনি নিজেই একটা বলেছেন, উনি একটা কমিটিতেও ছিলেন এবং এই সরকার পরিবর্তনের ব্যাপারে তার একটা বড় ভূমিকা আছে। উনি তো বলেছেন যে আমি উচ্চ আদালতে কোনো অর্ডার পাই না, রায় তো দূরের কথা, এবং নিম্ন আদালতে কোনো জামিন শুনানি হয় না। একজন লোককে আপনি গ্রেফতার করলেন, আপনি হ্যাঁ মামলায় গ্রেফতার করতে পারেন এবং তাকে তো আপনি তার জামিন করবেন, তার জামিন শুনানি করবেন, তদন্ত কমপ্লিট হবে। আমরা এসব কিছুই দেখছি না। ১ বছর ধরে যদি এরকম অবস্থা থাকে, যারাই গ্রেপ্তার হয়েছেন এবং তারা যদি কোনো রকম ন্যায় বিচার না পান, তাহলে সেটাকে বিচারহীনতা বলতে হবে। এবং এরকম বিচারহীনতার অবস্থা আগে ফ্যাসিবাদী শাসন আমলে ছিল, এরকম কেউ কেউ বলেন, আর সেই সময় কিন্তু এত বিচারহীনতা ছিল না। সেই সময় জামিন শুনানি হয় নাই, কেউ জামিন পান নাই, জামিন পেয়ে ইয়া থেকে বের হন নাই, এরকম না। তবে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে রাজনৈতিক কর্মীদের নামে এবং অন্যায় মামলা দেওয়া হয়েছে, ঢালাও মামলা দেওয়া হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, গ্রেপ্তার বাণিজ্য হয়েছে, এগুলো তো হয়েছে। কিন্তু সেখান থেকে আমরা তাহলে কি করলাম? আমরা কিছুই তো অতিক্রম করতে পারলাম না। এখন তালিকা ধরে তো আপনার কাউকে গ্রেপ্তার করার যদি সিদ্ধান্ত হয়ে থাকে, সেটাও তো অন্যায়। আপনি তালিকা করবেন কেন? আপনি যখন গ্রেপ্তার করবেন, আপনার বিরুদ্ধে যদি সত্যি সত্যি কোনো অপরাধ থাকে, অপরাধের জন্য আপনি গ্রেপ্তার করেন, কিন্তু অপরাধ নাই, ঢালাও একটা মামলা করবেন, অথবা গ্রেপ্তার করার জন্য আপনি একটা হত্যা মামলায় ফাঁসিয়ে দিবেন। মানে যাদেরকে দেখেন আপনি, অনেকেই আছেন, আপনি সেই হত্যা মামলাগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে এই হত্যা মামলাগুলোর সাথে তাদের কোনো কানেকশন নাই। একই ব্যক্তি হত্যা ঢাকায় মামলা যে সময় হত্যা করেছে, সে নাকি চট্টগ্রামেও সেই সময় হত্যা করেছে, তাই না? এবং যারা বাদীরা কোনো ওই যিনি নিহত হয়েছেন, যিনি পুলিশের গুলিতে নিহত হন অথবা স্নাইপারের গুলিতে নিহত হন, আর যাদের বলা হচ্ছে যে তারাই এইসব করেছে, সুতরাং যিনি নিহত হয়েছেন তার পরিবার থেকে তো এই মামলাগুলো হবে, অথবা পুলিশ এই মামলাগুলো করবে। কিন্তু আমরা দেখি না এটাকে। অনেকেই এখন মনে করেন যে এটা একটা মামলা বাণিজ্য এবং এই বাণিজ্যটা টিকে আছে, সরকার এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও আমাদের আইন উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরো কোনো উপদেষ্টা বলেছেন যে না, তারা এই ধরনের মামলা হোক এটা তারা চান না। কিন্তু আসলে যে ব্যবস্থা, এটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে সরকার যা বলেন সেটা তারা ট্রান্সলেট করেন না, সেটা কাজে হয় না। কাজে না হলে তো এই সরকারের প্রতি সন্দেহ, অবিশ্বাস এবং সরকারের প্রতি অনাস্থা থেকে যায়। এবং এই যে অবস্থা যদি চলতে থাকে, তাহলে কিন্তু দেশটা একটা বিশাল সামাজিক বিশৃঙ্খলায় পড়বে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই চ্যালেঞ্জিং, খুবই শোচনীয় বলতে পারেন। সরকারি সমীক্ষা থেকে জানা গেছে যে ২৮% মানুষ এখন দারিদ্র সীমার নিচে এবং আরো ১৮% মানুষ আগামী ২-৩ মাসের মধ্যে দারিদ্র সীমার নিচে চলে যাবে। একটা দেশে যদি ৪৫% মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায়, তারা যদি ২ বেলা ভাত খেতে না পারে, তারা যদি তাদের উদরপূর্তি করতে না পারে, তারা যদি শান্তিতে ঘুমাতে না পারে, সেই দেশে আপনি কি শৃঙ্খলা রাখবেন? কোনোভাবেই তো আপনার সামাজিক শৃঙ্খলা রক্ষা করা যাবে না। তো সেইটা তো চিন্তা করতে হবে। সরকারের কাজই তো হলো দেশে যাতে একটা সুন্দর পরিবেশ থাকে, দেশে যাতে সুশাসন থাকে, দেশের নাগরিকরা যেন ঘুমাতে পারেন নিরুপদ্রব্যে, হ্যাঁ, যাদের কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া তারা যেন কাজ করতে পারেন, তাদের জন্য কেনার সামর্থ্য থাকে, দ্রব্যমূল্য যেন এতটা নিয়ন্ত্রণে থাকে যে আমাদের গরিব দরিদ্র মানুষরা কোটি কোটি এবং ৫ কোটি ৭ কোটি মানুষের কম না, তারা যাতে কোনো বিপদে না থাকেন। এই জিনিসগুলোই তো করা কাজ। কিন্তু আমরা তো গত ১ বছরে সব সেক্টরে অনেক অবনতি দেখছি এইসব ক্ষেত্রে। হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে, এটা বলেন, ওরা দাবি করেন যে ব্যাংকিং সেক্টরে বিশাল লুটপাট হয়েছিল, এখন ব্যাংকিং সেক্টরে লুটপাট নাই। এটা তো এখন লোনই দেয় না, লুটপাট করবে কোত্থেকে? আগে লোন দিত অকারণে গ্রিনফিল্ডে, যেটার কোনো ইন্ডাস্ট্রি নাই, ৩০০ কোটি টাকা ৫০০ কোটি টাকা লোন, তখন এটা মানুষ এসব নিয়ে পাচার করে দিত। আর এখন তো ২০ কোটি টাকা বা ১০ কোটি টাকাও লোন দেওয়া হচ্ছে না, তাহলে আর কি পাচার করবে? পাচার করার সুযোগ নেই। আপনি ওইটা মানে আপনি ওই অর্থনৈতিক ক্ষেত্রে আ-
আমরা খুব দুর্বল অবস্থা আছি। আমাদের ইনভেস্টমেন্ট নাই, বিদেশি ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছিল সেটাও নাই, এবং তারা সবাই অপেক্ষা করতে কখন একটা নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা দলকে জনগণ নির্বাচিত করে, তারা যদি একটা সরকার গঠন করতে পারেন, সেই সরকারটা একটা 5 বছর মেয়াদী সরকার হবে। এই সরকারের মেয়াদ নিয়েও তো অনেক নানা রকম ঝামেলা আছে, কে কত মেয়াদে থাকবেন, কবে যাবেন। সুতরাং মানুষের কিন্তু ওই যে যারা ইনভেস্টেড, বিদেশি এবং দেশি, তারা কিন্তু হাত গুটিয়ে বসে আছেন। তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু দিন দিন বেশ খারাপ হচ্ছে। এই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।